বিশ্বকাপ ফুটবল নিয়ে বণিক বার্তার বিশেষ পডকাস্ট আয়োজনে স্বাগতম। আজ আমরা কথা বলবো আর্জেন্টিনা আলজেরিয়ার আসন্ন ম্যাচটি নিয়ে। আমাদের আলোচনায় প্রথম যে বিষয়টি আমরা জানতে চাইবো বা যে বিষয়টি আমরা প্রথমে আলোচনা করতে চাইবো যে লিওনেল স্কালোনিকে এখন বলা হচ্ছে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ট্যাকটিক্যাল মাইন্ডগুলোর মধ্যে একটা ফুটবলের মাঠে। তো ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বা খেলোয়াড়ের প্রাপ্যতা সক্ষমতা অনুযায়ী ট্যাকটিক্স বদলানো, কৌশল বদলানোতে তার জুড়ি এই মুহূর্তে খুব একটা নেই। তো আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেও আমরা তাকে নানাভাবে হচ্ছে যে কৌশলে পরিবর্তন আনবেন বলে আমরা শুনতে পাচ্ছি। আসলে আপনার কি মনে হয় যে আলজেরিয়ার বিরুদ্ধে স্কালোনির ট্যাকটিক্স বা মূল কৌশল কি হতে পারে? লিওনেল স্কালোনি এমন একজন কোচ যিনি কিনা পুরো আর্জেন্টিনা টিমকে আবারও পুনর্গঠন করে বিশ্বের সামনে এনেছেন। আপনি যদি দেখেন যে লিওনেল স্কালোনি যে সময় আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছে, এর আগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তিনি সাম্পাওলির সময়। তো তারপরে যখন তিনি আসলেন আর্জেন্টিনা দলে, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং তিনি সেই দলটাকে নিয়ে কাজ করে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। 2022 বিশ্বকাপের যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেই বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের পারফেক্ট লাইন আপ পেয়েছিল একদম ফাইনাল ম্যাচে। এর আগে কিন্তু লিওনেল স্কালোনি প্রত্যেকটা ম্যাচে এক্সপেরিমেন্ট করেছেন, প্রত্যেকটা ম্যাচে ফরমেশন বদলিয়েছেন, প্রত্যেকটা ম্যাচে তার স্ট্র্যাটেজি, গেম প্ল্যান সব কিছু চেঞ্জ করেছেন। দেখা গেল যে নেদারল্যান্ডের ম্যাচের যদি কথা বলি, নেদারল্যান্ড কিন্তু তাদের মিডফিল্ডে অনেক স্ট্রং, ডিফেন্স স্ট্রং। সেই জায়গাতে তারা কিন্তু উইং ব্যাক খেলাচ্ছিল নেদারল্যান্ড। সেই উইং ব্যাককে আটকানোর জন্য লিওনেল স্কালোনি কী করলেন, ব্যাক থ্রি এবং মিডফিল্ডে 5 জনকে আনলেন। এবং এই বিশ্বকাপে এসে যখন আপনি দেখছেন আলজেরিয়ার সঙ্গে ম্যাচ এবং তাদের সম্ভাব্য লাইন আপ হইতে পারে 3-5-2-1, এই সময় এসে যে লিওনেল স্কালোনি এই 3জন ফ্রন্ট লাইনের যে 3জন অ্যাটাকার আছেন, এদের আটকানোর জন্য যদি শুধুমাত্র 2জন সেন্টার ব্যাক ইউজ করেন, তাহলে হয়তোবা বেশি সমস্যায় পড়তে পারেন। সেই জায়গাতে হয়তোবা আমরা দেখতে পারি যে ব্যাক 5ও গঠন করতে পারে ম্যাচের সময়, অথবা ব্যাক 3 গঠন করে 5 জন মিডফিল্ডারও জয়েন করতে পারে। এটা অ্যাকচুয়ালি দেখা যাবে যে ম্যাচের পরিস্থিতি বা অপোনেন্ট কীভাবে মুভমেন্ট করছে তার উপরে। বাট লিওনেল স্কালোনি একজন প্রপার ট্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক। আপনি সেই 2022 বিশ্বকাপে যদি সেই কাজগুলো না করতো, তাহলে হয়তোবা সেই সৌদি আরবের ম্যাচের পর থেকেই কিন্তু আর্জেন্টিনা ডাউনফল আসা শুরু করতো। আর্জেন্টিনা কিন্তু পরে মেক্সিকোর ম্যাচ জিততে পারতো না বা পোল্যান্ডের ম্যাচও জিততে পারতো না। সো এইসব জিনিস আবারও রিপিট হতে যাচ্ছে। তিনি যেই আর্জেন্টিনাকে আগের বারও সামলিয়েছেন, সেই আর্জেন্টিনা এসেছে খুব বেশি স্কোয়াডের মধ্যে একটা চেঞ্জেস আসে নাই যে তার খুব বেশি ট্যাকটিক্যাল জিনিসপত্র চেঞ্জ করা লাগবে। জাস্ট আগের সিম্পল প্ল্যানেই যদি আগাইতে পারে আর্জেন্টিনা, তাহলে এই বিশ্বকাপেও আমি তাদের বেটার রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। তাগলিয়াফিকোর ফিটনেস নিয়ে সংশয় আছে। হুম। আবার স্কালোনি ব্যাক থ্রি, ব্যাক ফোরে ব্যাক ফোর কৌশল নিয়ে হুম। হচ্ছে যে অনুশীলন করিয়েছেন, আমরা এমনও দেখতে পেয়েছি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেরা একাদশ কেমন হতে পারে? এই যে আমি বললাম যে হয়তোবা ব্যাক থ্রিও আসতে পারে, ব্যাক ফাইভও আসতে পারে। এটা যদি দেখা যায় যে আলজেরিয়া কুইক ট্রানজিশনে খুবই ভালো, এরকম যদি হয় ম্যাচের মধ্যে, তাহলে হয়তোবা লো ব্লক ক্রিয়েটও করতে পারে। যদিও আর্জেন্টিনা সেরকম ফুটবল এখন খেলে না, বাট আপনাকে বিশ্বকাপের মঞ্চে এসে যে কিছুই করতে হবে ম্যাচ জেতার জন্য। সো যেহেতু তাগলিয়াফিকোর উপস্থিতিটা নিয়ে সংশয় আছে, সেই জায়গাতে হয়তোবা সেই মেদিনা সেই জায়গাতে আসতে পারেন এবং ফুল ব্যাকে হয়তোবা রাইট ব্যাকে মলিনা থাকতে পারেন। এবং আমরা হয়তোবা দেখতে পারি যে রদ্রিগো ডি পলের বদলে এই জায়গাতে হয়তোবা ভ্যালেন্টিন বার্কো আসবেন, যেহেতু তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্লাবের হয়ে। তিনি স্ট্রাসবার্গের হয়ে এবারে সবচেয়ে বেশি গোল করেছেন 9টা, এবং অ্যাসিস্টের দিক থেকেও প্রথমে রয়েছেন। সো তিনি দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন। গত যে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে হলো, সেখানেও ভ্যালেন্টিন বার্কো কিন্তু গোল পেয়েছে। সো আমরা যদি দেখি যে ব্যাক থ্রি বা ব্যাক ফাইভ গঠন করছে, সেই জায়গাতে যদি ডিপ লাইন কোনো মিডফিল্ডার প্রয়োজন হয়, আমার মনে হয় যে রদ্রিগো ডি পলের চেয়ে ভ্যালেন্টিন বার্কো খুব বেশি কার্যকর হবে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার এক্স ফ্যাক্টর কারা হয়ে উঠতে পারেন? আর্জেন্টিনার এখনও পর্যন্ত সবচেয়ে বড় শক্তির যে জায়গা, সেটা হচ্ছে যে এইবারে মিডফিল্ড, এবং তাদের স্ট্রাইকারও অনেক ভালো রয়েছে, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। সেই জায়গাতে যদি মেসি একটু সঙ্গ দিতে পারেন, তার সেরা খেলাটা দিতে পারেন, তাহলে তাদের যে অ্যাটাকিং অ্যাপ্রোচ সেটা অনেক বেশি ভালো হবে। কিন্তু তাদের যে স্ট্রংগেস্ট পয়েন্ট সেটা হচ্ছে মিডফিল্ড, এবং মিডফিল্ডে রয়েছেন ভ্যালেন্টিন বার্কো, রদ্রিগো ডি পল, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, যারা কিনা দুর্দান্ত ফর্মে রয়েছেন। আমি যদি রদ্রিগো ডি পলকে বাদও দিই, তারপরেও কিন্তু তাদের মিডফিল্ডে অপশনের খুব বেশি একটা তারতম্য দেখা যাবে না। হুলিয়ান আলভারেজ প্রপার ফিনিশার, লাউতারো মার্টিনেজও একজন স্ট্রাইকার। সো এরা চাইবেন যে গোল স্কোর করতে। এইবারে বিশ্বকাপে মেসির যে রোলটা থাকছে সেটা একদম পুরো ফ্রি। আপনি দেখবেন না যে আগের বিশ্বকাপে যেমন মেসি ওরিয়েন্টেড ফুটবল খেলেছে, এবারে কিন্তু আর্জেন্টিনা মেসি ওরিয়েন্টেড ফুটবল খেলবে না। এইবার খেলবে পুরো টিম হয়ে, জাস্ট মেসি ওই জায়গাতে কিছু স্পাইস অ্যাড করবেন। ধরেন যে তার যেই ভিশনারি পাস আছে বা ডিফেন্স ব্রেক করা যে পাসগুলো আছে, সেগুলো জাস্ট বের করে দেবেন। পুরো মাঠ হয়তো বা দৌড়েই খেলতে পারেন। এবং আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে যে
এবং আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে যে এই বিশ্বকাপে যদি এক্স ফ্যাক্টর হইতে পারেন তাহলে ভ্যালেন্টিন বার্কো হবেন, এবং সেই জায়গাতে ফরওয়ার্ড লাইনে হুলিয়ান আলভারেজ হতে পারেন এবং মেসি, এই তিনজনকে আমি আগিয়ে রাখছি। এতক্ষণ তো আমরা আর্জেন্টিনার শক্তির জায়গাগুলো নিয়ে বললাম, আর্জেন্টিনার দুর্বলতা কোথায় দেখছেন? আর্জেন্টিনার দুর্বলতার জায়গা বলতে গেলে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত, যদিও ডিফেন্স লাইনে একটু মানে শঙ্কা রয়েছে, যেহেতু আপনার একটু ইনজুরি প্রোন আছে কয়েকজন প্লেয়ার, সেই জায়গাতে ভোগাবে, যেমন তাগলিয়াফিকো এবং মন্টিয়েল, এরা একটু ইনজুরি প্রোন, এখন পর্যন্ত খুব সংশয় আছে যে তারা উপস্থিত থাকতে পারবেন কিনা। সো এই জায়গাতে যদি আলজেরিয়া বা অস্ট্রিয়া বা জর্ডান যদি কুইক ট্রানজিশন ফুটবল খেলে তাহলে হয়তো বা তারা কাউন্টার অ্যাটাকে একটু সমস্যায় পড়তে পারে, যেহেতু ওতামেন্ডির বয়স অনেক বেশি হয়ে গেছে এবং ইনজুরি প্রোন কিছু প্লেয়ার আছে, তারা যদি মাঠে নামে তারপরে দেখা যাবে যে তারা তাদের ফুল পেসটাকে কাজে লাগাতে পারছে না। সো সেই জায়গাতে আমার মনে হয় যে ডিফেন্স নিয়ে একটু তারা শেখি, কিন্তু এটা খুব বেশি সমস্যা হওয়ার কথা না। যদি তারা রেস ডিফেন্স খেলে তাহলে হয়তো বা অপোনেন্টকে খুব সহজেই আটকে দেওয়া যেতে পারে। তারা যদি তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং ভ্যালেন্টিন বার্কোকে প্রপার ইউটিলাইজ করতে পারে তাহলে আমি আর সেরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আলজেরিয়ার বড় শক্তি কি? ওরা কি আর্জেন্টিনার সামনে দাঁড়াতে পারবে? আলজেরিয়ার সবচেয়ে বড় যে শক্তির জায়গা এই বিশ্বকাপে সেটা হচ্ছে তাদের দল নয়, বরং এবারের যে আবহাওয়া এবং বিশ্বকাপ যেখানে হচ্ছে সেই স্টেডিয়ামগুলোর উচ্চতা। আপনি যদি দেখেন যে স্টেডিয়ামগুলোতে খেলা হচ্ছে, আমি যদি মেক্সিকোর কথাই বলি, মেক্সিকোতে চেকিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে ম্যাচটা হয় সেই ম্যাচে চেকিয়া কিন্তু 1 গোলে লিডে যায় এবং তারা এরিয়ালে একটা গোল করেছিল, তাদের হাইট অনেক ভালো ছিল দেখে। এই ম্যাচে ফার্স্ট হাফে যেরকম খেলা হয়েছিল খুবই ম্যানমের একটা খেলা হয়েছিল, সেকেন্ড হাফে গিয়ে অনেক ট্যাকটিক্যাল চেঞ্জেস আসছে, সেই কারণে কিন্তু চেকিয়া গোল করতে পারছে একটা। এবং তারপরে যে জিনিসটা হয় যে স্টেডিয়ামের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 মিটার উপরে, এই জায়গাতে ধরেন যে অক্সিজেনের অভাব বা বিভিন্ন সমস্যা দেখা যায়। আবহাওয়া একটা বিষয় আছে, যেমন ইউরোপের দলগুলো এসে এখানে মানাতে পারছে না আবহাওয়ায়। সো যদি লাতিন আমেরিকার দলগুলোর প্লেয়াররাও কিন্তু ইউরোপে খেলা অনেক দিন ধরে, তারা ইউরোপে খেলে অভ্যস্ত, তারা যদি কোনোভাবে ওই জায়গাতে গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারে, যদি তাড়াতাড়ি দম শেষ হয়ে যায়, আর আফ্রিকান যে প্লেয়ারগুলো আছেন আলজেরিয়ার, তারা যদি কোনোভাবে সেই আবহাওয়ার মধ্যে টিকে থাকতে পারেন তাহলে আমি দেখছি যে হয়তোবা ম্যাচ যদি তারা নাও জিতে তারপরে কিন্তু ড্র নিয়ে ফিরে আসতে পারবে। আমি যদি আপনাদেরকে কিছু একটা কয়েকটা রেজাল্ট দেখাই, যেমন গতকালকে স্পেন বনাম কেপ ভার্ডে কিন্তু প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছিল, তারা কিন্তু ডিফেন্স করে একটা ড্র নিয়ে ফিরে এসেছে। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর খেলা যদি দেখেন, বা ইকুয়েডরের বিপক্ষে যদি আইভরি কোস্টের ম্যাচ দেখেন, আইভরি কোস্ট কিন্তু ইকুয়েডরের বিপক্ষে জেতার সেরকম কথা না, তারপরেও তারা জিতেছে। চেকিয়ার বিপক্ষে দক্ষিণ কোরিয়ার কথা বলেন। সো এইবারের যে বিষয়টা সেটা হচ্ছে আফ্রিকান দলগুলো অনেক বেশি বেনিফিট পাচ্ছে, অ্যাডভান্টেজ পাচ্ছে এই আবহাওয়া এবং স্টেডিয়ামের উচ্চতার কারণে, এবং এটা হয়তো বা আলজেরিয়ার জন্য একটু হইলেও ইফেক্টিভ হইতে পারে। এই ম্যাচে আলজেরিয়ার হয়ে কে ভালো খেলতে পারে বলে মনে করেন? আলজেরিয়ার হয়ে ভালো কে খেলবে এটা এখন বলা খুবই কঠিন, কারণ তাদের দলে তারকা তারকা ফুটবলের খুব অভাব। যদিও রিয়াদ মাহারেজ আছেন একজন, তার বয়স হয়ে গেছে, তারও পেস শেষ হয়ে গেছে, তারপরে একজন সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার বিশ্বকাপে অনেক বেশি ম্যাটার করে। যেমন কালকের যদি কথা বলি বেলজিয়াম এবং মিশরের খেলায়, মিশরের হয়ে কিন্তু মোহাম্মদ সালাহ একটা অ্যাসিস্ট করেছেন, কিন্তু এই মৌসুমে তিনি খুব ভালো একটা করতে পারেননি ক্লাব ফুটবলে। আগের মৌসুমে ভালো করেছিলেন, কিন্তু এই মৌসুমে তার অনেক সমস্যা গেছে আমরা দেখেছি, কিন্তু তারপরে বিশ্বকাপে এসে তিনি কিন্তু একটা অ্যাসিস্ট প্রোভাইড করেছেন প্রথম ম্যাচে এবং তার জন্মদিনে। এবং ওই ম্যাচে লুকাকু কিন্তু এই মৌসুমে মাত্র 39 মিনিট খেলেছে লিগে সিরিয়াতে, এবং তিনি চ্যাম্পিয়ন্স লিগে মাত্র 19 মিনিট খেলেছেন। এই বিশ্বকাপে তার আসারই কথা ছিল না, হয়তো বেলজিয়াম দলে ডাক পাওয়ারই কথা ছিল না, কিন্তু ওই যে একটা অভিজ্ঞতার জন্য তিনি বেলজিয়াম দলে ডাক পেলেন, আসলেন, এবং কালকে যখন বেলজিয়াম 1-0 ব্যবধানে হারতে বসেছিল সেই সময় তিনি আসলেন, নামার সাথে সাথেই একদম অ্যাটাকিং অ্যাপ্রোচে অপোনেন্টের ডিফেন্ডারদের বাধ্য করালেন একটা ওন গোল করতে। সো রিয়াদ মাহারেজও হয়তো বা এরকম কিছু করতে পারেন, ম্যাচের মধ্যে দেখা যেতেই পারে, যেহেতু তিনি সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার। সো তিনি তার টিম কেমিস্ট্রিটা বোঝেন, তার দলের শক্তির জায়গা কোথায় সেটা তিনি বোঝেন, হয়তো বা সেই জায়গা থেকে কোনো একটা মোমেন্টাম তিনি নিয়ে আসতে পারেন দলের জন্য। গত আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার, এবারের আসরের প্রথম ম্যাচে কি আর্জেন্টিনাকে সতর্ক রাখবে বলে মনে হয়? বিশ্বকাপের স্টার্টিং কিন্তু প্রত্যেকটা টিমের জন্য একটু ডিফিকাল্ট হয়, কারণ অনেকে ক্লাব ফুটবল থেকে আসার পরে একদম ট্রেনিং ক্যাম্প হয় খুবই স্ট্রিক্টলি সবার, এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ জাস্ট একটা পরীক্ষামূলক ম্যাচের মতোই ধরা যায়, যে আপনি কেমন করছেন না করছেন, যে অ্যাটমসফিয়ার, যেমন এখন যে রেজাল্টটা হয়েছে প্রথম গ্রুপ স্টেজের কয়েকটা ম্যাচ আপনি দেখলেন, দেখার পরে যেই রেজাল্টটা হয়েছে, এই স্পেন হতাশ করেছে, ব্রাজিল হতাশ করেছে, সেকেন্ড ম্যাচ থেকে তারা যে হতাশ করবে বিষয়টা কিন্তু এরকম না, তারা কিন্তু জিততেও পারে। তারা বুঝে গেছে যে এই ভেন্যুগুলোতে খেলতে হলে কেমনভাবে খেলতে হয়, বা কীভাবে আমাদের রোটেশন নেওয়া উচিত, সব কিছুই। সো প্রথম ম্যাচে হয়তো বা
আর্জেন্টিনার জন্য একটু সমস্যা হলেও হতে পারে, সেটা আলজেরিয়ার জন্যও হতে পারে। কিন্তু আমি মনে করছি না খুব বেশি একটা ব্যবধান আসবে, কারণ শেষ যদি আমি বলি, শেষ আমেরিকাতে বা মেক্সিকোতে বিশ্বকাপ জিতেছিল কিন্তু আর্জেন্টিনা 1986 বিশ্বকাপে, এবং ব্রাজিলও জিতেছিল ওই সেই আম, মেক্সিকোতে। এই আবহাওয়াতে কিন্তু তারা বিশ্বকাপ জিতেছিল। সো ল্যাতিন প্লেয়ারদের জন্য খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না এখনো পর্যন্ত, কিন্তু তারপরেও দেখা যাক যে বিশ্বকাপের শুরুটাতে কীরকমভাবে করে তারা। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশনটা কি? আলজেরিয়া এবং আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আমার যে প্রেডিকশন, সেটা হচ্ছে আমি প্রেডিকশন করতে খুবই অপছন্দ করি, কারণ এই জিনিসটা মানে প্রেডিকশন মানে আমি খুব বেশি একটা ভালোভাবে পারিও না। কিন্তু শক্তির বিবেচনা যদি আমি করি, তাহলে হয়তোবা এখানে হয়তোবা না, আর্জেন্টিনাই এগিয়ে থাকবে, যেহেতু তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপটা শুরু করছে। আলজেরিয়া অ্যাফকনেও ভালো কিছু করতে পারেনি এবারে, এবং আলজেরিয়া খুব একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ফুটবলে সেরকমভাবে স্টার প্লেয়ার নাই, শুধু মাহারেজের নামের উপরে ভর করে চলছে এখনো পর্যন্ত টিম। সে যেতে আয়াত নিউরি আছেন, এবং আমি মনে করি যে এই আলজেরিয়া টিমকে গুছাইতে আরও অনেক বেশি সময় লাগবে। সো আমার প্রেডিকশন যেটা, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা হয়তো বা 2, আলজেরিয়া 0, অথবা আর্জেন্টিনা 3, আলজেরিয়া 0। বিশ্বকাপ চলাকালে আমরা এভাবেই নানা প্রি ম্যাচ অ্যানালাইসিস নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।